রাতের ট্রেনের একটা অদ্ভুত অনুভূতি আছে, তাই না? আছে তো। মনে হয় যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে আর আপনি একা একটা লোহার দানবের পেটে চড়ে অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে চলেছেন। আজ আমরা ঠিক এমনই এক ট্রেন যাত্রার গল্প নিয়ে কথা বলবো। গল্পের নাম রাতের শেষ ট্রেন। খুব ইন্টারেস্টিং একটা নাম। আমাদের হাতে যে কাহিনীটা আছে সেটা আপাত দৃষ্টিতে একটা সাধারণ ট্রেন যাত্রার গল্প মনে হলেও এর পড়তে পড়তে কিন্তু রহস্য, মনস্তাপ আর অদ্ভুত সব ঘটনা লুকিয়ে আছে। একদম ঠিক। এই গল্পটা আমাদের একটা প্রশ্ন করতে বাধ্য করে। আমরা যেটাকে বাস্তবতা বলি তার বাইরেও কি অন্য কোনো জগৎ আছে? আর সেই জগতে কি আমাদের অসমাপ্ত কাজগুলো শেষ করার কোনো সুযোগ পাওয়া যায়? বাহ, দারুণ একটা প্রশ্ন। গল্পটা শুরু হয় খুব সাধারণ একটা দৃশ্য দিয়ে, কিন্তু শেষ হতে হতে আমাদের ভাবনার জগৎটাকে পুরোপুরি নাড়িয়ে দিয়ে যায়। তাহলে চলুন আর দেরি না করে এই রহস্যময় যাত্রায় সামিল হওয়া যাক। আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এটা কি শুধুই একটা ভূতের গল্প নাকি মানুষের ভেতরের অপরাধবোধ আর যন্ত্রণার এক মনস্তাত্ত্বিক কেস স্টাডি। ঠিক তাই। চলুন এই প্রশ্নটা মাথায় রেখে আমরা গল্পটার গভীরে প্রবেশ করি। গল্পের শুরুটা হয় রাজশাহীর কাছে জয়রামপুর নামে একটা খুব ছোট, প্রায় নির্জন একটা স্টেশনে। রাত 12টার ট্রেন। প্ল্যাটফর্মে হাতে গোনা কয়েকজন, একজন বৃদ্ধ টিকিট চেকার, একজন চাওয়ালা, আর আমাদের গল্পের মূল চরিত্র একজন যুবক। একেবারে ক্লাসিক একটা সেটআপ। হ্যাঁ, আর যুবকের বর্ণনাটা খুব ইন্টারেস্টিং। তার হাতে শুধু একটা ব্যাগ, কিন্তু মুখে অদ্ভুত এক ক্লান্তি, যেন বহু রাত তার ঘুম হয়নি। এই শুরুটা কিন্তু গল্পের সুরটা বেঁধে দেয়। শেষ ট্রেন ব্যাপারটা পর্সেনই তো একটা শক্তিশালী প্রতীক। কিভাবে? এটা হতে পারে শেষ সুযোগ, বা জীবনের একটা অধ্যায় শেষ করে নতুন অধ্যায়ে যাওয়ার ইঙ্গিত, অথবা এমন এক যাত্রা যেখান থেকে হয়তো ফেরার পথ নেই। আচ্ছা। আর যুবকের ক্লান্তিটা, আমার মনে হয় না এটা শুধু শারীরিক, এটা একটা গভীর মানসিক অবসাদ, যা মানুষ দীর্ঘ সময় ধরে কোনো যন্ত্রণা বা অপরাধ বোধ বয়ে বেড়ালে অনুভব করে। ঠিক। গল্পকার শুরুতেই বুঝিয়ে দিচ্ছেন এই যুবক শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না, সে আসলে কিছু একটা থেকে পালাচ্ছে বা কিছুর দিকে এগিয়ে যাচ্ছে যা সাধারণ নয়। ঠিক তাই। আর টিকিট চেকারের ওই ছোট্ট প্রশ্নটা, বাবা এত রাত করে কোথায় যাও, এর উত্তরে যুবক শুধু একটু হাসে। আর সেই হাসিতেই যেন সব উত্তর লুকিয়ে আছে। হ্যাঁ, বলা হয়েছে সেই হাসিতে নাকি গভীর বেদনা লুকিয়েছিল। এই ছোট্ট একটা দৃশ্যই কিন্তু আমাদের মনে একটা খটকা তৈরি করে দেয়। অবশ্যই, কারণ এই প্রশ্নটা শুধু একটা কুশল জিজ্ঞাসা নয়, এটা যেন এক প্রহরীর প্রশ্ন, যে জানতে চাইছে এই নিষিদ্ধ সময়ে, এই অদ্ভুত যাত্রায় সে কেন সামিল হচ্ছে। আর যুবকের উত্তর না দিয়ে শুধু হাসাটা, তার অসহায়ত্ব বা তার যাত্রার কারণটা যে ভাষায় প্রকাশ করার মতো নয়, সেটাই বুঝিয়ে দেয়। এরপর ট্রেন চলতে শুরু করে, আর এখান থেকেই গল্পটা, আসল গল্পটা মোড় নিতে শুরু করে। হ্যাঁ, পরাবাস্তব জগৎটা খুলতে শুরু করে। ট্রেনটা যখন ঘন কুয়াশা আর অন্ধকারের মধ্যে দিয়ে ছুটছে, যুবকটি জানালার বাইরে অদ্ভুত কিছু ছায়ামূর্তি দেখতে পায়। ছায়ামূর্তি? হ্যাঁ, তারা নাকি রেল লাইনের পাশে দাঁড়িয়ে তাকে হাত নেড়ে ডাকছিল। আমার তো এই জায়গাটা পড়েই গায়ে কাটা দিচ্ছিল। এটা গল্পের প্রথম সিরিয়াল মোড়। এখন প্রশ্ন হলো, এই ছায়ামূর্তিগুলো কি সত্যি, নাকি এটা যুবকের ক্লান্ত মনের বিভ্রম? আপনার কি মনে হয়? মনোবিজ্ঞানের ভাষায় একে হ্যালুসিনেশন বলা যেতে পারে, যা চরম মানসিক চাপ বা ট্রমার কারণে হয়। হতে পারে এই ছায়ামূর্তিগুলো তার অতীতের অসমাপ্ত সম্পর্ক বা ভুলের প্রতিচ্ছবি, যারা তাকে তার ফেলে আসা জীবনের দিকে আবার ডাকছে। একদম। কিন্তু গল্পকার তো ইচ্ছে করেই এই ধোঁয়াশাটা তৈরি করেছেন, তাই না? দুটোই সত্যি হতে পারে। ঠিক। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুবকের কাছে কিন্তু এগুলো সত্যি। আর ঠিক তখনই গল্পের আরেকটা রহস্যময় চরিত্র প্রবেশ করে, পাশের সিটে বসা এক বৃদ্ধ যাত্রী, যিনি বলে ওঠেন, দেখলে তাই না, রাতের ট্রেনে যারা একা থাকে তাদের সঙ্গ দিতে অদৃশ্য যাত্রী আসে। এই বৃদ্ধের আগমনটা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। কোত্থেকে উদয় হয়ে এমন একটা দার্শনিক কথা বলে দিলেন? এই বৃদ্ধ চরিত্রটি সাহিত্যে খুব পরিচিত একটি আর্কিটাইপ। তাকে বলা যেতে পারে একজন সাইকোপম্প বা পথ প্রদর্শক। সাইকোপম্প মানে? অনেকটা গ্রিক পুরাণের ক্যারনের মতো, যে মৃত আত্মাদের নদী পার করে পরলোকে নিয়ে যায়। এই বৃদ্ধ যেন যুবককে বাস্তব জগৎ থেকে তার মনের
ভেতরের জগতে বা পরাবাস্তব জগতে যাত্রার জন্য প্রস্তুত করছেন। আচ্ছা, তার শান্ত হাসিটা বুঝিয়ে দেয় এই জগতে যা ঘটছে তা অদ্ভুত হলেও অস্বাভাবিক নয়। তিনি যেন এই অলৌকিক জগতের নিয়মকানুনগুলো জানেন। এরপর ট্রেনটা হঠাৎ করে এমন এক জায়গায় থামে যা আরও অদ্ভুত। স্টেশনটার নাম মহিষাডাঙ্গা, মহিষাডাঙ্গা। কিন্তু বলা হচ্ছে এই স্টেশন বহু বছর ধরে পরিত্যক্ত। ভাঙা প্ল্যাটফর্ম, ঘাস জন্মানো লাইন, নির্জন টিকিট কাউন্টার, একটাও মানুষ নেই। এই দৃশ্যটা গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে আমাদের নিয়ে আসে। এই পরিত্যক্ত স্টেশনটা শুধু একটা জায়গা নয়, এটা যুবকের আটকে থাকা অতীতের প্রতীক। এক ধরনের মনস্তাত্ত্বিক জেলখানা। ঠিক তাই। মনোবিজ্ঞানে একটা কথা আছে, অ্যারেস্টেড ডেভেলপমেন্ট, মানে মানসিক বিকাশ থেমে যাওয়া। এখানেও তাই হয়েছে। যুবকটি শারীরিকভাবে বড় হলেও তার মানসিক জগৎটা 5 বছর আগের একটা দুর্ঘটনাতেই চিরকালের জন্য থেমে গেছে। ঠিক এই পরিত্যক্ত স্টেশনটার মতো। হ্যাঁ, কিন্তু সেই ভাঙা প্ল্যাটফর্মের মাঝখানে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা একটি ছোট্ট মেয়ে, আর তার হাতে একটা টকটকে লাল বল। এই সাদা আর লালের বৈপরীত্যটা খুবই চোখে পড়ার মতো। কি রকম? সাহিত্যে এটাকে প্রায় ইনোসেন্স এবং ট্রমার সংঘর্ষ হিসেবে দেখানো হয়। মেয়েটির সাদা পোশাক তার নিষ্পাপ সত্তার প্রতীক, কিন্তু তার হাতে থাকা লাল বলটা হয়তো রক্ত, বিপদ বা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার চিহ্ন। ও, এটা শুধু একটা দৃশ্য নয়, এটা যুবকের অপরাধবোধের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, গল্পের বর্ণনায় বলা আছে মেয়েটির চোখে নাকি বহু দিনের কান্না জমে আছে। এই একটা বাক্যই বুঝিয়ে দেয় এর পেছনে এক গভীর বেদনাদায়ক গল্প লুকিয়ে আছে। একদম। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, যুবক যখন এই দৃশ্য দেখে চমকে পেছনে তাকায়, সে দেখে বৃদ্ধ যাত্রী উধাও। শুধু তাই নয়, পুরো কামরাটাই ফাঁকা। সে এখন পুরোপুরি একা, তার অতীতের মুখোমুখি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যদি পুরো ব্যাপারটাই মনস্তাত্ত্বিক হয়, তাহলে বৃদ্ধ যাত্রী উধাও হয়ে গেল কি করে? এটা তো একটা পরিষ্কার ভৌতিক ঘটনা। চমৎকার প্রশ্ন। আর এখানেই গল্পটা অসাধারণ হয়ে ওঠে। এটা বাস্তব আর পরাবাস্তবের সীমারেখাটাকেই মুছে দেয়। আচ্ছা, হতে পারে পুরো ট্রেনটাই একটা লিমিনাল স্পেস, বাস্তব আর স্বপ্নের মাঝখানের একটা জায়গা, যেখানে ভেতরে জগতের নিয়ম চলে। বৃদ্ধ যাত্রী ছিলেন একজন কন্ডাক্টর। তার কাজ ছিল যুবককে এই মহিষাডাঙ্গা স্টেশনে, মানে তার ট্রমার উৎসে পৌঁছে দেওয়া। কাজ শেষ, তাই তিনি মিলিয়ে গেছেন। ঠিক। এবার বাকি পথটা, নিজের অতীতের মুখোমুখি হওয়ার লড়াইটা যুবককে একাই লড়তে হবে। এরপর ট্রেন আবার চলতে শুরু করে, আর যুবকটি আতঙ্কে কাঁপতে থাকে। সে মনে মনে নিজেকেই প্রশ্ন করে, আমি এখানে কেন আসলাম? স্বাভাবিক। আর ঠিক তখনই তার ব্যাগ থেকে অজান্তেই একটা পুরনো ছবি বেরিয়ে আসে। ছবিতে ওই একই ছোট মেয়ে, তার ছোট বোন। এবং এখানেই গল্পের মূল রহস্যের জট খোলে। আমরা জানতে পারি 5 বছর আগে ঠিক এই রেল লাইনের কাছেই এক দুর্ঘটনায় তার বোন মারা যায়। আর সেই দিনটায় যুবকের দায়িত্ব ছিল তাকে স্কুলে পৌঁছে দেওয়ার, কিন্তু সে পারেনি। হ্যাঁ, এই ঘটনাটাই তার জীবনের সবথেকে বড় অপরাধ বোধ। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে সার্ভাইভার্স গিল্ট। যে বেঁচে যায় সে প্রায়ই যে চলে গেছে তার জন্য নিজেকে দায়ী করতে থাকে। যুবকটি শুধু বোনের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে না, সে নিজের বেঁচে থাকার জন্য নিজেকে অপরাধী ভাবে। তার মানে এই পুরো যাত্রাটা আসলে তার নিজের ভেতরের অনুশোচনার সঙ্গে এক বোঝাপড়া। ঠিক তাই। এটা কোনো সাধারণ যাত্রা নয়, এটা একটা প্রায়শ্চিত্তের যাত্রা। সে কনসিয়াস বা অবচেতনভাবে চেয়েছিল একবার তার বোনের মুখোমুখি হতে, একবার ক্ষমা চাইতে। এরপর যা হয় তা এক কথায় হৃদয় বিদারক। ট্রেনের আলো একবার ঝিলিক দিয়ে জ্বলে উঠতেই সে বোনকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু এবার মেয়েটির মুখে কান্না নয়, না, বরং একটা নরম শান্ত হাসি। যুবকটি কান্নায় ভেঙে পড়ে, বোনের কাছে ক্ষমা চায়, বলে, মাফ করে দে, আমি পারিনি তোর পাশে থাকতে। এই মুহূর্তটা হলো গল্পের ক্যাথারসিস বা আবেগের মুক্তি। বোন তার দিকে হাত বাড়ায়, কিন্তু যুবক তাকে স্পর্শ করতে পারে না। শুধু একটা হালকা বাতাস তার গায়ে লাগে। এই স্পর্শ করতে না পারাটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো অতীতকে বদলানো যাবে না, যা ঘটে গেছে তা ফেরানো সম্ভব নয়, কিন্তু ক্ষমা চেয়ে এবং বিদায় জানিয়ে মানসিক শান্তি পাওয়া সম্ভব। আর বোনের ওই নরম হাসিটা আসলে ক্ষমারই প্রতীক। সে যেন যুবককে তার অপরাধবোধের বোঝা থেকে মুক্তি দিচ্ছে। তারপর ধীরে ধীরে মেয়েটি কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। এই মিলিয়ে যাওয়াটা শুধু তার প্রস্থান নয়,
আমার মনে হয় এটা যুবকের মন থেকে যন্ত্রণার মেঘ কেটে যাওয়ারও প্রতীক। একদম। সে তার ভেতরের ভূতের মুখোমুখি হয়েছে এবং তাকে চিরবিদায় জানাতে পেরেছে। এই যাত্রার উদ্দেশ্য সফল হয়েছে। ট্রেনটা যখন শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায় তখন আরেকটা ধাক্কা অপেক্ষা করছিল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা স্টেশন মাস্টার যুবককে দেখে অবাক হয়ে যান। তিনি জিজ্ঞেস করেন, আপনি কোথা থেকে এলেন? এই কামরা তো খালি ছিল। কি আশ্চর্য! যুবক যখন বলে যে কামরায় একজন বৃদ্ধ যাত্রীও ছিল, স্টেশন মাস্টার তাকে থামিয়ে দেন। এবং গল্পের শেষ ও সবচেয়ে বড় রহস্যটা এখানেই উন্মোচিত হয়। হ্যাঁ, স্টেশন মাস্টার বলেন ওই কামরাটি বহু বছর ধরে বন্ধ। ওটা রাতের শেষ কামরা নামে পরিচিত। আর সেখানে কেবল তারাই আছে যাদের জীবনে কিছু অপূর্ণ থেকে গেছে। এই একটা বাক্য পুরো গল্পটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। তার মানে এই ট্রেনটা শুধু লোহার তৈরি একটা যান নয়, এটা যেন এক আত্মিক বাহন। একেবারে। এটা সেই সব আত্মাদের বহন করে যারা পৃথিবীতে তাদের কাজ, আবেগ বা সম্পর্ক অসম্পূর্ণ রেখে গেছে। এটা এক ধরনের প্রায়শ্চিত্তের বাহন, যা যাত্রীদের তাদের অসমাপ্ত অধ্যায়ের মুখোমুখি হওয়ার সুযোগ করে দেয়, যাতে তারা মুক্তি পেতে পারে। ঠিক। যুবকটি একা নয়, তার মতো আরও অনেকেই হয়তো এই ট্রেনে যাত্রা করেছে নিজেদের অসমাপ্ত গল্পের শেষটা লেখার জন্য। গল্পের শেষে যুবকটি প্ল্যাটফর্মে চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখে আর ভয় নেই, আছে এক ধরনের গভীর শান্তি। সে তার যাত্রার অর্থ খুঁজে পেয়েছে। এতদিনের বয়ে বেড়ানো অপরাধ বোধের বোঝাটা যেন এই এক রাতের যাত্রায় চিরতরে হালকা হয়ে গেছে। রাতের শেষ ট্রেন গল্পটা আমাদের এটাই দেখায় যে কিছু যাত্রা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য হয় না। কিছু যাত্রা হয় নিজের ভেতরের অন্ধকারের দিকে, নিজের অসমাপ্ত অধ্যায়ের মুখোমুখি হওয়ার জন্য। আর এই গল্পটা আমাদের নিজেদের দিকে তাকাতে বাধ্য করে, তাই না? অবশ্যই। আমাদের সবার জীবনে কি এমন কোনো মহিষারাঙ্গা স্টেশন আছে যেখানে আমরা নিজের অজান্তেই আটকে আছি? আমাদের জীবনেও কি এমন কোনো অপূর্ণ বিষয় আছে যার জন্য আমরাও হয়তো কোনো এক রাতের শেষ ট্রেনের যাত্রী হয়ে উঠি? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, সেই যাত্রার শেষে আমরাও কি যুবকের মতো শান্তি খুঁজে পাব, নাকি চিরকাল সেই পরিত্যক্ত স্টেশনেই আটকে থাকব? এই ভাবনাটাই হয়তো এই গল্পের সবচেয়ে বড় রহস্য।